আমি নার্ভাস ফিল করি নাই, তবে একটু অস্বস্তি কাজ করতেছিল যে আল্লাহ না করুক কোনো এক মানে আমার জাস্ট মাথায় ঘুরতেছিল যে কোনো ইনসিডেন্ট হয়ে যায় কিনা। আমি মোটামুটি শিওর ছিলাম যে আমি পাশ করব, কারণ আপনাকে আমি মেসেজ দিছি যে ইনশাল্লাহ হোপফুল, ঠিক আছে। সো এটা আমার পজিটিভ আনসার ছিল, বা আমার নিজের ভিতরে একটা পজিটিভ ভাইব ছিল যে না আমি পাশ করব। তবে আসলে আমাদের লাইফটা তো এত আনসার্টেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, ঠিক আছে। আপনার কপালে প্রথম অ্যাটেম্পটে পাস নাও থাকতে পারে। সো ওই জিনিসটাই মাথায় বাড়ি দিচ্ছিল যে জানি না প্রথম অ্যাটেম্পটে যদি কোনো মানে আমি জাস্ট কোনো অ্যাক্সিডেন্টের চিন্তা করতেছিলাম। তবে বেশিরভাগটা জুড়ে আমার যে পজিটিভ ভাইবটা ছিল যে না আমি পাস করবো। তবে রেজাল্ট দেখার জন্য উন্মুখ হয়েছিলাম না, কারণ হচ্ছে রেজাল্ট যদি ওই শর্ট টাইমে দেখা লাগে তাহলে $200 দেওয়া লাগতো, আমি চাচ্ছিলাম না যে এটা দিয়ে দেখি। তো তবে আরফান আমাকে পরে নক করছে যে ভাই এত ঘন্টা পরে দেখা যাবে, আপনি আমাকে দিয়েন আমি দেখে নিব। তো পরে যখন আমি হচ্ছে রেজাল্ট দেখি 58 ঘন্টা পরে মনে হয় দেখা যায়। আমি যেদিন ব্যাক করি এদিন হচ্ছে 6 তারিখ। তো 6 তারিখ বাংলাদেশের টাইমে 7টা থেকে দেখার কথা ছিল, বাট হয় নাই। তো আমি যখন এয়ারপোর্টে ছিলাম তখন দেখলাম বসে। অনেকবার ট্রাই করছি, মানে দেয় নাই, 1-2 ঘন্টা মতো ট্রাই করছি। তখন তখন এই এক্সাইটমেন্টটা ছিল যে না রেজাল্টটা দেখি কি অবস্থা। তো এয়ারপোর্টে বসে দেখলাম যে পাস। আলহামদুলিল্লাহ। দেন সেলিব্রেশনটা কেমন ছিল? আমার ওয়াইফকে ফোন দিছি প্রথমে, তারপর হচ্ছে আম্মা আব্বাকে ফোন দিছি, তারপর অন্তরকে ফোন, আরফানকে ফোন দিছি, এরপরে মনে হয় আপনাকে ফোন দিছি, আপনারা ক্লাসে ছিলেন। ওকে, দেন অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আসলে এনক্লেক্সটা এত একটা লং জার্নি এবং এখানে এত প্রতিবন্ধকতা, শেষ পর্যন্ত যে থাকতে পারছি এবং পাশ করতে পারছি এই জন্য কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা ইজেনক্লেক্স থেকে অনেক হেল্প করছেন। এবং আরফান আজকে নাই, আরফানকে আমি বলছি যে আপনি না থাকলে আমি ইন্টারভিউ দিব না। ব্যক্তিগতভাবে আমি আরফানের কাছে কৃতজ্ঞ। ও মানে উনি ব্যক্তিগত জায়গা থেকে অনেক ইস্যুতে আমাকে হেল্প করছে। এবং আমি বলে রাখি সেটা হচ্ছে মানে আপনাদের সাথে তো আমাদের একটা সম্পর্ক হয়েছে, এর বাইরেও আমি যেটা বলতে চাই আপনারা আসলে দুজন খুবই ভালো মনের মানুষ। আহ আল্লাহ আপনাদের উত্তম যাজাকা দান। ইনশাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়া, এই যে আহ, আপনার এত বড় অর্জন, এটা ডেডিকেট করবেন কাকে? আমার পরিবার, বাপ মা, আমার ওয়াইফ। কারণ ওনারা অনেক স্যাক্রিফাইস করছেন আমার জন্য, অনেক কষ্ট করছেন। ওনাদের প্রতি আমি ডেডিকেট। অলরাইট। তো ভাইয়া, এখন যারা নতুন করে শুরু করতে চায়, তো আপনি কি নিজে নিজে প্রথমে শুরু করেছিলেন, তারপরে আপনি আমাদের কোর্সে এনরোল হলেন, নাকি প্রথম থেকে এনরোল হলেন? যেটা হয় শুনে শুনে নিজে নিজে বই কিনছি। তো ডিউটি থেকে গিয়ে বাসায় গিয়ে দেখা গেছে কি মোবাইল টিপতেছি, বই নিয়ে বসছি, আহ, 2-4 লাইন পড়ছি। তো এভাবে আসলে হচ্ছিল না, ঠিক আছে। এভাবে হয় না, কারণ প্রথম অবস্থায় একটা গাইডলাইনের দরকার ছিল। কারণ হচ্ছে প্রথম অবস্থাতে আমি জানতাম না যে কিভাবে পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়। সো এই জায়গাগুলো থেকে মনে হয়েছিল যে না একটা গাইডলাইন দরকার। তবে এর চেয়ে মানে গাইডলাইনের থেকেও যেটা বড় আপনাদের এখানে আমি যুক্ত হওয়ার পিছনে আসলে আপনি ব্যক্তিগতভাবে অনেকটা ইনফ্লুয়েন্স করছেন। আপনার ইনফ্লুয়েন্সিং পাওয়ারটা আছে, আপনার কথাবার্তা, আপনার পড়াশোনার স্টাইল বা আপনার ব্যক্তিত্ব আমাকে অনেক বেশি আকৃষ্ট করছে। এটা আমি আমার ওয়াইফকে আমি অনেকবার অনেকবার বলছি, এবং ইনশাল্লাহ সামনেও বলবো যে অন্তরের মতো ব্যক্তিত্ব হওয়া আসলে মানে ঈর্ষা লাগে যে এরকম ব্যক্তিত্ব হওয়া খুব কঠিন, হইতে পারলে ভুল। ওনার যে বাচন ভঙ্গি, পড়াশোনার স্টাইল, এত নম্রতা, এত ভদ্রতা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আপনি আচ্ছা, যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি, সকল না প্রশংসা অন্তর, আল্লাহর। আমি 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 একটু বাড়ায় বলতেছি না এই কথাগুলো। আপনি যদি কখনো আমার ওয়াইফের সাথে কথা হয় বা অন্য কারোর সাথে কথা হয়, আমি তো আপনাদের বেচে অনেককে রেফার করছি। এবং আমি আপনাদের পড়াশোনা ভালো এটা যতটুকু না বলছি, এই আপনি এবং আরফান এই দুজনের ব্যক্তিত্ব নিয়ে বলছি বেশি। কারণ আমি তো আরো দেখছি বা হচ্ছে আরো তো আমরা দেখি আশেপাশে সবাই আসলে অতি কমার্শিয়াল। ওকে, মানে আপনাদের মধ্যে কমার্শিয়ালের বাইরেও ব্যক্তিগত যে হৃদ্যতা বা মানবিক যে হৃদ্যতা, এই জিনিসগুলো আছে, ঠিক আছে।
ওকে ভাইয়া, আমরা যেন এটা ধারণ করতে পারি ইনশাল্লাহ, আমরা এটার উপর যেন অটুট থাকি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবেন ইনশাল্লাহ। তো ভাইয়া দেন প্রথমে যখন আপনি শুরু করলেন, দেন এটা আসলে আপনি গাইডেড স্টাডি সাজেস্ট করেন নাকি সেলফ স্টাডি সাজেস্ট করেন তাহলে? এক্ষেত্রে আমি বলবো ব্যক্তিগত মানে ব্যক্তিভেদে ভিন্ন হইতে পারে। কেউ যদি নিজে নিজে পড়তে পারে, কারো যদি মনে হয় যে না আমাকে বাইরে পিছন থেকে পুশ না করলে আমি পড়তে পারি, তাইলে নিজে নিজে পড়া যায়। কারণ ইউটিউবে অনেক রিসোর্স আছে, ফ্রি অনেক রিসোর্স আছে, এগুলা এনাফ। বাট যারা আমার মতো বিশেষ করে হচ্ছে না কারো গাইডেন্সে থাকলে বা কেউ পিছন থেকে পুশ করলে আমার সামনে যাইতে সহজ হয়, তারা না নিঃসন্দেহে কারো গাইডেন্সে যাইতে পারে। তবে আমার মনে হয় যে এরকম সংখ্যাটা খুবই কম যারা নিজে নিজে পড়তে পারে। আমরা বেশিরভাগই আসলে আমাদের ছোট থেকে শিক্ষা ব্যবস্থাটা আমরা এসএসসি, ইন্টার, নার্সিং এরকমই হয়েছে আর কি, যে কেউ পিছন থেকে পুশ করলে আমরা সামনে একটু বেশি যাইতে পারি, এছাড়া দেখে দেখা গেছে কি থেমে থাকে। তো এই সংখ্যাটা যেহেতু বেশি, তো আমার মনে হয় যে সবাই এটাকেই প্রেফার করবে আর কি, যে নিজে নিজে থেকে কারো গাইডেন্সে পড়বে। তবে এটাতে সহজ, গাইডেন্সে পড়লে যেটা হয় যে একবার এই জার্নিটাতে গেছে সে অন্ততপক্ষে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলে স্বাভাবিক সে যে অবস্টাকল গুলো ফেস করছে, আমাকে যদি সেই গাইডেন্স গুলো দেওয়া হয়, নিশ্চয়ই আমি অবস্টাকল গুলা সম্পর্কে জানবো এবং আমি তাহলে ওই অবস্টাকল গুলাকে ভালো ফেস করতে পারবো। এটা তো নিঃসন্দেহ। দেন ভাইয়া, এখন তাহলে আমরা শেষের দিকে চলে আসতেছি। এমন কি কোনো মোটিভেটিং কোনো কোট বা মোটিভেটিং কোনো স্টোরি বা যেটা আপনাকে কন্টিনিউয়াস জার্নিতে মানে লেগে থাকার জন্য হেল্প করছে, ফেভারিট কোট এরকম কিছু আছে কিনা আপনার? কন্টিনিউয়াসলি এরকম কিছু না, তবে আমার কথা হচ্ছে যেটা আমাকে কাজ করছে, যে আমি যেহেতু জার্নিতে নামছি, সো এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। আমি এটা শেষ করে তারপর এখান থেকে ইস্তফা দিব, এর আগে ইস্তফা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হয়তো আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে এরকম। এইরকম কোনো মোটিভেশনাল স্পিচ বা এরকম কিছু না, বা এরকম কোনো ফিনান্সিয়াল কিছু বা এরকম কোনো কিছু আমাকে ইয়ে করে নাই। আমার কথা হচ্ছে যেহেতু আমি এখানে নামছি, সো এখন এটা আমার প্রেস্টিজিয়াস ইস্যু, ঠিক আছে, এটা আমাকে পাস করতে হবে। ওকে, আরেকটা বিষয় ভাই অনেকে জানাইতে চায় না, মানে এনক্লেসে যে প্রিপারেশন নিতেছে জানাইলে মনে করে যে কি হয়। আচ্ছা, তো এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমার ওয়াইফের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। ওকে, ও সবসময় বলতো যে না তুমি এত মানুষকে কেন জানাচ্ছ, জানাইলে দরকার নাই, মানুষের হচ্ছে বদ নজর আছে। এই জিনিসটা আপনি অস্বীকার করতে পারবেন না অন্তর, আমরা মানুষ খুব খারাপ, বদ নজর দেয় অনেকেই। তবে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমার লাইফের সব ইভেন্টই হচ্ছে মানুষ জানে, ঠিক আছে। আমি যে প্রিপারেশন শুরু করছি সেটা আমার বোঝার সাথে তারাইল, আমার কলেজের ফ্রেন্ড সার্কেল, আমার এখানকার জাতীয় 52 প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কলিগরা, আমার আত্মীয় স্বজন সবাই জানে, কারণ এখানে লুকোচুরি তো কিছু নাই, ঠিক আছে। বদনজরের ব্যাপারটা হইতে পারে, বাট আমার মনে হয় কি মানে আল্লাহর রহমত বা আপনার নিজের চেষ্টা থাকলে এখানে বদনজরের ব্যাপারটা আমি খুব বেশি প্রায়োরিটি দেই নাই আর কি আমার নিজের ক্ষেত্রে। সো আমি জানাই করছি, এখানে লুকোচুরির কিছু নেই। অনেকেই আছে, আমার একজন কলিগ আছে যে পাশ, এমন অনেকেই আছে যে পাশ করার পর জানতে পারছি যে সে পাশ করছে, মানে প্রিপারেশন নিচ্ছে সেটা তো জানি না। আমি আসলে এটার পক্ষে না, আমি জানানোতেই বিশ্বাস। ওকে ভাইয়া, আসলে যে বদনজরের জন্য তো দোয়া আছে, আমরা দোয়া পড়লাম। হ্যাঁ এক্স্যাক্টলি। দোয়া করলাম আর আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আর আমরা আমাদের মেহনত করলাম, ইনশাল্লাহ এটা সফল হবো। সেক্ষেত্রে জানালে তো এমন হতে পারে যে আমি কলিগের হেল্প পাচ্ছি বা অনেকেই আমাকে হেল্প করতেছে। হ্যাঁ অবশ্যই, আমি যদি না জানাই, ধরেন এই যে আমি যে আমার কর্মস্থল থেকে, বর্তমান কর্মস্থল থেকে যে হেল্পটা পাইছি, না জানালে তো তারা, আপনাকে হেল্প করার জন্য তো আগে আপনার প্রবলেমটা জানতে হবে, আপনার ডিমান্ড জানতে হবে, তাই না? তো আমি যদি ডিমান্ডই না জানাই তাহলে ওরা কেন হেল্প করবে বা কিভাবে হেল্প? সেক্ষেত্রে এটা তো আরো কঠিন। আরো কঠিন, এক্স্যাক্টলি আরো কঠিন। অলরাইট, আমাদের আমাদের যে বেস্ট পার্ট, আপনার কাছে কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং ডু ইউ রিকমেন্ড আস টু আদার্স? অফকোর্স আমি এখন পর্যন্ত আপনাদেরকে রিকমেন্ড করেছি এবং আমার মনে হয় আমার রিকমেন্ডেশনে আপনারা অনেক পার্টিসিপেন্ট পাইছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবেন। অবশ্যই আপনাদের সবচেয়ে ভালো দিক যেটা বললাম, আপনাদের কমার্শিয়াল জায়গা থেকেও আপনারা পার্সন টু পার্সন যেভাবে ডিল করেন, মানে হিউম্যান বিং এর বেস্ট এক্সাম্পলের মধ্যে আপনারা। কারণ হচ্ছে এখানে কমার্শিয়াল ব্যাপারটা থেকে হচ্ছে, ধরেন আপনি নার্স আমি নার্স, এই যে প্রফেশনাল সম্পর্ক, আপনি ভাই আমার ভাই,
বা আমি আপনার ভাই, এই জায়গাটা থেকে আপনারা বেস্ট। সারা যদি বলি পড়াশোনার দিক থেকে আপনার ফ্যান আমি, ঠিক আছে। আমার পুরা হোল লাইফে আমি জাহাঙ্গীর স্যারকে বস মানি, ওনার পড়াশোনা আমার খুব ভালো লাগে। সো ওই বসের পরের জায়গাটা আমি আপনাকে দিতে চাই, আপনার পড়াশোনা আমার খুবই ভালো লাগে। আপনার মানে তথ্য সমৃদ্ধ যে পড়ালেখা, আপনি আপনার নিজের, এবং এখানে আরেকটা ভালো দিক হচ্ছে মানুষ, এটা আসলে আল্লাহ প্রদত্ত গুণ বলা যায়। অনেকে অনেক বেশি জানে বাট দিতে পারে না, ঠিক আছে। আপনি জানেন, দিতে পারেন, এবং আপনি আপনার যতটুকু জানেন তার ততটুকুই দেওয়ার চেষ্টা করেন। অনেকে হচ্ছে দুইটা জিনিস, জানে দিতে পারেন, আবার অনেকে হচ্ছে জানে দিতে চায় না, ঠিক আছে। আপনি জানেন, দিতে পারেন এবং দিতে চান। So, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ভালো দিক। ইনশাল্লাহ ভাইয়া, আমরা সবাই এরকম হই, কারণ আমরা পৃথিবীতে কেউ থাকবো না, তো সবাই চলে Exactly. যাব। সো আমরা যদি আমাদের নলেজ, এক্সপিরিয়েন্স, আমাদের এগুলো যদি আমরা পরের জেনারেশনে রেখে যেতে পারি, এবং এটা দিয়ে যদি পৃথিবীর কোনো উপকার হয়, তো এটাই তো সবচেয়ে বড় পাওয়া। কারণ আমাদের তো দুইটা অ্যাকাউন্ট, ইহকালীন এবং পরকালীন। তো অবশ্যই একটা অ্যাকাউন্ট আমরা জমাইলে তো হচ্ছে না, আমাদের তো দুটো অ্যাকাউন্ট মিলাইতে হবে। আসলে এটা তো সবাই চিন্তা করে না। এখন আমি তো দেখতেছি মানে সবাই হচ্ছে আসলে অতি কমার্শিয়াল হয়ে যাচ্ছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা এখন যেভাবে আছেন এইভাবে থাকেন, অতি কমার্শিয়াল হয়েন না। রাইট ভাইয়া, ইনশাল্লাহ আমরা যেমন আছি সেমনই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনি ধরেন নতুন করে যদি শুরু করতে চাইতেন, তাহলে যে মিস্টেক গুলো হয়তো আপনার মনে হয়েছে যে করছেন, এগুলো আমি করতাম না, এরকম কোন ধরনের অ্যাডভাইস? এরকম কোনো কিছু আছে, যেমন হচ্ছে আমি টপিক শেষ করার পর আপনারা যে পরীক্ষাগুলো নিচ্ছেন সেগুলো দেই নাই, সেগুলো দিলে আমার জন্য ভালো হতো। সো আমি বলবো কেউ যদি কারো গাইডেন্সে থাকে তাহলে টপিক শেষ করে যাতে সে প্র্যাকটিস করে, শুরু থেকে যাতে প্র্যাকটিসটা করে, এবং রেগুলার যদি কোনো বেঁচে থাকে, কোনো কোচিং এ থাকে, কোচিং থেকে যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো যাতে রেগুলারলি দেয়, এটা আমার রিকমেন্ডেশন থাকবে। এবং হচ্ছে আমি যেটা পারি না সেটা হচ্ছে অন্তত পক্ষে ডেইলি কিছু জিনিস রিভাইজ করার বা উইকলি কিছু জিনিস রিভাইজ করার ব্যাপারটা যেটা ছিল সেটা আমি পারি নাই। তবে এটা করাটা কঠিন, অসম্ভব না। এটা যদি কেউ করতে পারে তাহলে ভালো হয়, তাইলে তার জন্য খুব শর্ট টাইমে পরীক্ষাটা দেওয়া সহজ হয়ে যাবে। আর বেশি বেশি প্র্যাকটিস করবে, এর বিকল্প নেই। তো সেই গাইডলাইনটা ফলো করলে মানে আপনি আরো আগে ইউএসআরএন হয়ে যেতেন। এক্স্যাক্টলি। কারণ আপনার সাথে যারা ব্যাচে ছিলেন তারা অনেকে আপনার আগেই আগে হয়ে পাশ গেছেন। যাই হোক, এখানে আমার কিছু প্রতিবন্ধকতা ছিল, ফ্যামিলি ইস্যু ছিল, আমার নিজের কিছু ক্রাইসিস ছিল। হ্যাঁ ভাই, অবশ্যই। ফাইনালি যদি আপনার কোনো উপদেশ থাকে যাদের জন্য, আমরা এটা মেইনলি আমরা কিন্তু পাবলিক ওরিয়েন্টেড করে বানাচ্ছি ইন্টারভিউটা, যাতে করে অন্যের হেল্প হয়, বা যারা নতুন করে শুরু করছে তাদের জন্য একটু উপকারী হয়। তো সেক্ষেত্রে আপনার আর কোনো ফাইনাল কোনো উপদেশ যদি থাকে? ফাইনাল উপদেশ হচ্ছে আসলে আপনারা যারা বাংলাদেশে নার্স হিসেবে আছেন, বাইরে যাওয়ার ইচ্ছা আছে বা কাজ করতে চান, এর জন্য প্রথমে যেটা দরকার হচ্ছে আপনার নিজের ফ্যামিলির সাথে বোঝা, বা নিজের সাথে নিজে বোঝা যে না, আমি বাইরে যাওয়ার ইচ্ছা আছে, আমি বাইরে গিয়ে একজন ইন্টারন্যাশনাল নার্স হিসেবে কাজ করতে চাই, বা আমি ইন্টারন্যাশনাল এরিয়াতে কাজ করতে চাই। এই নিজের সাথে নিজের বোঝাপড়াটা প্রথমত দরকার। অনেককে আমি দেখছি যে হুট করে হুজুগে পড়ে অ্যাংলাক্সে ভর্তি হয়েছে বা কোনো একটা কোচিং এ ভর্তি হয়েছে, বই কিনছে, 1-2 মাস পরে তারপর হচ্ছে ট্র্যাক আউট হয়ে গেছে। এটা যাতে না হয়, যারা নতুন আসবেন তাদের প্রতি আমার এই রিকোয়েস্ট, সেটা হচ্ছে নিজের সাথে আগে নিজে বোঝেন, লাগলে ফ্যামিলির সাথে বোঝেন যে না, আমি এটাতে করব, যাতে আপনি ট্র্যাকে নামার পর ব্যাক করতে না হয়, ঠিক আছে। এই একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে আসলে কোনো একটা লম্বা জার্নিতে একা একা পসিবল, এই জন্য আসলে কারো গাইডেন্স দরকার। আপনার বাংলাদেশে তো এখন অনেক গাইডেন্সের জন্য অনেক কনসালটেন্সি আছে, ইজি অ্যান্ড ফ্লেক্স। তো আমার পরামর্শ থাকবে যে নিজে নিজে ইম্পসিবল না, বেশি কঠিন। সো এখন যেহেতু সুযোগ আছে, সো আমি রেফার বা হচ্ছে রিকমেন্ড করবো যে আপনারা যে কোনো একটা কোচিং এ অন্তত পক্ষে আপনাদের যেটা ভালো লাগে, আমাকে যদি বলেন আমি তো অবশ্যই রিকমেন্ড করবো ইজি অ্যান্ড ফ্লেক্স। আপনারা ভর্তি হন, তাহলে আপনাদের জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। কারণ এক কোচ, আমি যদি বলি আর কি একটু ওভারঅলমিং করে, যে কোচের আন্ডারে থাকলে আসলে আপনার অনেক পথটা অনেক সহজ হয়ে যাবে, নিজে নিজে অনেক কঠিন। সো যেহেতু সুযোগ আছে, এত কঠিনে যাওয়ার কোনো প্রশ্ন আসে না।
অলরাইট ভাইয়া, আসলে আমার যতগুলো প্রশ্ন ছিল আপনি সবই কভার করে ফেলছেন, অনেক সুন্দর করে আপনি বলছেন। হ্যাঁ, এরপরে আসলে আর কোনো কিছু আমার পক্ষ থেকে অ্যাড করার কিছু নেই। আপনার কোনো কিছু বলার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার ইন্টারভিউ নেবেন না? না না না, আপনার ইন্টারভিউ নেওয়ার কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে আমার প্রত্যাশা আছে আপনাদের প্রতি। ঠিক আছে, হ্যাঁ। আমি চাই আপনারা আরো বেশি কাজ করেন বাংলাদেশে। ঠিক আছে, এবং আপনাদের থ্রোতে অনেক বেশি আমরা যারা পাশ করছি এরকম অনেক সংখ্যাটা অনেক অনেক বেশি হোক। ঠিক আছে, খুব শীঘ্রই চাই আমি রিসেন্ট ফিউচারে যাতে এটা আপনাদের এই সংখ্যাটা 100 হয় এবং আপনাদের এই পাশ করার সংখ্যাটা যাতে আনকাউন্টেবল হয়। ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই লক্ষ্য সেঞ্চুরি অর্জনের তৌফিক দান করেন, সেই আশা আমরাও করি। এবং এনক্লেক্স কি শুধু ইউএসএ যাওয়ার জন্যই সবাই পড়াশোনা করবে, আর কোনো কারণ নেই এনক্লেক্স করার? এই যে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমি এনক্লেক্স পড়াশোনাতে নামছি যে আমাকে এনক্লেক্স পাশ করতে হবে, ইউএসএ যাইতে হবে এরকম না। আমি যখন দেখছি যে পড়াশোনাগুলো অন্তত পক্ষে এনক্লেক্স এর টার্গেটটা কি, সেটা হচ্ছে সেফ নার্স। সো সেফ নার্সিং শুধু ইউএসএ তে দরকার, বাংলাদেশে দরকার নাই? অবশ্যই বাংলাদেশে দরকার। সো এটা আমার কিন্তু এটা আমি প্রথমে বললাম যে অন্তত পক্ষে আমি ইউএসএ তে যাওয়া পাশ করা তো আসলে কপালের ব্যাপার। আমি পড়াশোনা করি অন্তত পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু বেশি পসিবল আমি সেফ নার্স যাতে হইতে পারি বা আমি যাতে সেফ প্র্যাকটিসটা করতে পারি, এই জন্য হইলো অন্তত পক্ষে জানা দরকার। আমাদের কারিকুলামে বিশাল গ্যাপ আছে, এখানে সেফটির কোনো বালাই নাই, প্রায়োরিটির কোনো বালাই নাই, ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো বালাই নাই, সুযোগও নেই। সো বাংলাদেশে এই জিনিসগুলো আসলে ইন্ট্রোডিউস করা উচিত এবং নিজে তো সেফ নার্স হইতে হবে। আপনি অন্যের ভালো না করতে পারেন, ক্ষতি তো করা যাবে না। সো এই জন্য হইলো আমার মনে হয় এখন মানে বৃহৎ পরিসরে বাংলাদেশের কারিকুলামে জিনিসগুলো আনা উচিত। আমি মনে করি নীতি নির্ধারকরা এটা নিয়ে চিন্তা করা উচিত এবং যতদিন পর্যন্ত এটা নীতি নির্ধারক পর্যায়ে না আসতেছে এর আগ পর্যন্ত আমরা যারা আছি অন্তত পক্ষে সেফ নার্সিং প্র্যাকটিস করতে চাই, সবার এই কারিকুলাম বা হচ্ছে এই যে ইজি বা এনক্লেক্সের যে পড়াশোনা এগুলো করা উচিত। ওকে, একটা জাস্ট এক্সপেরিয়েন্স কি এমন কোনো হয়েছে ভাইয়া যে মেডিকেলে বা নলেজের ক্ষেত্রে আপনি কোনো একটা ইমপ্রেশন তৈরি করছেন, অথবা নিজের ওয়ার্ক প্লেসে কোনো একটা পরিবর্তন আসছে, বা নিজের অ্যাটিটিউড বা নিজের পারিবারিক কোনো সিদ্ধান্তে এই যে নলেজ গেইন করলেন, সেগুলোর মধ্যে কোনো ধরনের ইভেন্ট ক্রিয়েট হয়েছে কিনা মেমোরেবল কোনো? হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট অবশ্যই ক্রিয়েট হয়েছে। যেমন হচ্ছে আমি হচ্ছে 10 টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসের একটা পেশেন্ট পাইছি আমাদের বার্নে। সো এটা প্রথমে আমি দেখে মনে করছিলাম যে এটা বার্নের কিনা, মানে বার্ন থেকে এরকম হয়েছে কিনা, বাট পেশেন্টের হিস্ট্রি এবং দেখে বুঝলাম যে না, এটা আসলে 10 ছিল। সো এটা আমার এই জন্য আমি কোরিলেট করতে সুবিধা হয়েছে। আর হচ্ছে আমি কিছুদিন হচ্ছে এসডিও তে ছিলাম, পেডিয়াট্রিক এসডিও তে। তো এখানে যে ফিডিং দেওয়ার আগের যে আপনার অ্যাসপিরেট করার যে ব্যাপারটা, মানে রেসিডুয়াল ভলিউমটা দেখা, ঠিক আছে, এবং এটা যে ব্যাক করা, আমি এরকম অনেককে দেখছি যে যে রেসিডিউল ভলিউমটা আসে, ঠিক আছে, এটা আসলে ফেলে দেয়। সো এই জিনিসগুলো তখন আমি কোরিলেট করতে পারছি। এরকম আরো কিছু ইস্যু আছে, এখন হয়তো মনে করতে পারতেছি না। মানে আমি আসলে আপনি যেটা বললেন যতটুকু শিখছি বাংলাদেশের জায়গা থেকে তো এটা প্র্যাকটিস করার বা এটা অ্যাপ্লাই করার সুযোগ আছে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আরেকটা কথা বলি। যেমন আমি যখন এসডিতে ছিলাম, আমাদের যে ইন্সপাইরেটরি স্পাইরোমিটার, ঠিক আছে, এটা কিন্তু শুধু ইন্সপাইরেশন, কখনো এক্সপাইরেশন করা যায়। আমি এরকম অহরহ, আপনি যদি গভর্নমেন্ট হাসপাতালগুলোতে যান, যে রুগীদেরকে দুইভাবে প্র্যাকটিস করা হয়। একটা হচ্ছে একবার ইন্সপাইরেশন দিয়ে প্র্যাকটিস করানো হয় এবং এক্সপাইরেশন দিয়ে প্র্যাকটিস করানো হয়। এটা কিন্তু একটা ভুল প্র্যাকটিস। সো আমি এই পড়াশোনার থ্রুতে কিন্তু শিওর হতে পারছি যে না, ইন্সপাইরেটরি স্পাইরোমিটার একমাত্র শুধু ইন্সপাইরেশন করবে, এখানে এক্সপাইরেশন কোনো সুযোগ, মানে এক্সপাইরেশন দিয়ে প্র্যাকটিস করার কোনো সুযোগ। সো তখন আমি এটা করিলেট করতে পারছি। এরকম অনেক ছোট ছোট ইস্যু আছে। ওকে, এগুলো আসলে আমরা অনেক কমন ম্যালপ্র্যাকটিস বলি বা মিস্টেক আমরা করি, যেগুলো আসলে আমরা বুঝি আর কি, যে এনক্লেক্স প্রস্তুতি নিলে আমরা কি ধরনের মিস্টেক করি, কোনটা আইডিয়াল কোনটা আইডিয়াল না, এবং এগুলো আমাদের ওয়ার্ক প্র্যাকটিসে কাজ করার সুযোগ আছে। জি জি, অলরাইট ভাইয়া, উই হ্যাড এ ওয়ান্ডারফুল কনভারসেশন, আলহামদুলিল্লাহ। আর আমাদের পক্ষ থেকে আপনাকে কংগ্রাচুলেশন। হ্যাঁ, যদিও বাসটি অনেক হয়ে গেল।
কংগ্রেচুলেশন, হ্যাঁ অফিসিয়ালি Thank you. কংগ্রেচুলেশন আপনাকে আমাদের you. পক্ষ থেকে। আর আপনার এই জার্নিতে যারা আপনাকে সাপোর্ট করছে, সময় দিচ্ছে এবং সুযোগ করে দিচ্ছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। তাদের সবাইকে জাযাকাল্লাহ খায়র, আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করে এবং জি। আপনার জীবনটা যেন স্পষ্টে চলে, সেই দোয়া করি। হ্যাঁ, তো ভালো থাকবেন তাহলে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা হবে, দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।